হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। ভেঙে গুড়িয়ে যাওয়া আশাহীন হৃদয়ের ছটফটানি আর তীব্র যন্ত্রণা নিয়ে যা হোক কেবলি ঘরের দুয়ারে পা রেখেছিল অরু। ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত চোরের আঘাতে নিস্তব্ধ হয়ে আটকে যায় ওর পা দুটো, 5 আঙুলের শক্ত ছাপ লেগে যায় নরম তুলতুলে আদুরে গালে। রক্ত জমে ফর্সা গালটা মুহূর্তেই ধারণ করে কালচে বেগুনি রং। গালটা বড্ড জ্বালা করছে, তবে সেদিকে হুঁশ নেই অরুর। মাথার মধ্যে কুণ্ডলি পাকানো হাজারো চিন্তাদের পাছে ফেলে দিয়ে শুধু একটা প্রশ্নই বারবার উগরে দিচ্ছে ওর মস্তিষ্কটা। কি করেছি আমি? অরু যে এতটা ব্যথা পেয়েছে, নিজ গালে হাত দিয়ে ছলছলে নয়নে এভাবে বোকাদের মতো তাকিয়ে আছে, তার কোনোটাতেই আপাতত ধ্যান নেই অনুর। রাগের তোপে এখনও শরীরটা রিরি করছে ওর। ইচ্ছে তো করছে অন্য গালে আরও একটা চড় বসিয়ে দিতে। অনুর আগে ফোসফাস করছে দেখে অরু কেঁদেই ফেলল, ঠোঁট উল্টে অস্পষ্ট সুরে বলল, কি করেছি আমি? এভাবে মারলি কেন? পৃথিবীতে কি মার খাওয়ার জন্যই জন্ম হয়েছে আমার? অনু দাঁতে দাঁত পিষে বলল, আমি ছাড়া আর কে মারে তোকে? অরু বলতে চাইল, কে আবার? এ বাড়ির ছোটকর্তা। দেশে থাকতে তো সকাল সন্ধ্যা গায়ে হাত তুলত। যদিও সে বহু অতীতের কথা, সে কারণে অরু সেসব ভাবতে চায় না, তাই মুখ ফুটে বলল, অয়থা কারণ ছাড়া কেন মারবি আমাকে? কই কখনো তো কারণ ছাড়া ভালোবাসিস না, সারাক্ষণ ঝাড়ির উপর রাখিস। আমি কি তোর সৎ বোন আপা? অনুর রাগের অঙ্গারে যেন একটু একটু ঘি ঢালছে এই মেয়ে, ক্রমশ মেজাজ খারাপটা বেড়েই যাচ্ছে। অনু কিরমিরিয়ে বলল, এমদম পাকামি করবি না অরু। আচ্ছা, তোর কি মায়ের জন্য আদৌ কোনো চিন্তা আছে বলতো আমায়? নেই তাই না? এভাবে কেন বলছিস আপা? বলছি কারণ তুই একটা হাদারাম, আর আমি কিনা তোর উপর ভরসা করে এত বড় একটা দায়িত্ব দিয়েছি। কি করেছি প্লিজ খুলে বলবি? চেঁচিয়ে ওঠে অরু। অনু এগিয়ে গিয়ে টেবিল থেকে ল্যাপটপটা এনে ওর হাতে তুলে দেয়। নিজের চোখেই দেখে নে। ল্যাপটপের ফ্রন্ট স্ক্রিনে ইমেইলের ইনবক্স ভাসছে, সেই সাথে কতগুলো নতুন মেইল, সবগুলোই আমেরিকা থেকে এসেছে। যা দেখে অরুর কান্নাভেজা চোখ দুটো খুশিতে চিকচিক করে ওঠে। ও কাঁদতে কাঁদতে বলে, আপা, কোম্পানি থেকে মেইল এসেছে, ওরা মাকে উন্নত চিকিৎসার জন্য ইউএসএ নিয়ে যাবে। এটা তো খুশির খবর। অনু একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাগ মিশ্রিত গলায় বলে, হ্যাঁ এটা খুশির খবর, কিন্তু এই মেইলটা আরও 1 মাস আগে এসেছে। ওরা ভিসা টিকিট সব পাঠিয়ে দিয়েছিল, এই সপ্তাহেই ফ্লাইট। আজ কৌতূহলবশত আমি যদি মেইলের ইনবক্স না চেক করতাম তাহলে এই টিকিট আর ভিসা আমাদের কোনো কাজেই আসতো না, কারণ গত 1 বছর ধরে তুই শুধু রোবটের মতো মেইলই পাঠিয়ে গেছিস, কখনো ইনবক্স কিংবা আদার বক্স চেক করেও দেখিসনি। যদি আমি এটা আরও 1 সপ্তাহ পরে চেক করতাম তাহলে আমাদের মায়ের চিকিৎসার কি হতো বল আমাকে? অনুর রুষ্ট চিৎকার শুনে কেঁপে ওঠে অরু। ওর এই মুহূর্তে কিছু বলার নেই। প্রথম কয়েক মাস ইনবক্স চেক করেও কোনো লাভ হয়নি, তাই ও ধরেই নিয়েছিল এই ইমেইলের কোনোরূপ প্রতিক্রিয়া আর আসবে না। অতএব প্রতিদিন ইনবক্স দেখে দেখে আশাতীত হওয়ার কোনো মানেই হয় না, এতে কষ্টটা দ্বিগুণ হয়ে হৃদয়ে জেঁকে বসে। কিন্তু সকল চিন্তা ভাবনার ঊর্ধ্বে গিয়ে এমন কিছু হবে সেটা অরু কল্পনাতেও ভাবেনি। ও আরও একবার সচকিত চোখে ল্যাপটপের মেইলটায় চোখ বোলালো। সকল নিয়ম নীতি হলফ করার শেষে একেবারে নিচে ছোট ছোট অক্ষরে লেখা, মি প্রত্যয় এহসান, CFO অফ JK গ্রুপ অব ইন্ডাস্ট্রি। অরু নামটা দ্বিতীয়বার আওড়ায়। প্রত্যয় এহসান, ইনিকে আপা? অনু ঠোঁট উল্টে বলে, হবে হয়তো কোম্পানির দায়িত্বরত কেউ। অরু একে একে সবগুলো টিকিট চেক করল, তার মধ্যে অরোরা শেখ নামের ও একটা টিকিট রয়েছে। অনু পাশে এসে বলে, আমি বুঝলাম না অরু, তোর জন্যও টিকিট পাঠানো হয়েছে, তুই অবশ্য না গেলেও হতো। অরু আশ্চর্য হয়ে পেছনে চাইল। কি বলছিস আপা? তোরা অতদূর চলে যাবি, আর আমি এই ফাঁকা কৃতিক কুঞ্জে একা একা থাকব? ভূতেরা আমাকে আস্ত রাখবে বলে তোর মনে হয়? তুই এটা বলতে পারলি? আমি নির্ঘাত তোর সৎ বোন। হয়েছে, ড্রামা বন্ধ কর। আমি কেন বলছি সেটা শুধু আমিই জানি। কেন বলছিস? যতই উন্নত চিকিৎসা হোক না কেন, মায়ের কাছাকাছি সবসময় আমাকে থাকতে হবে রে। তাহলে বিদেশের বাড়ি তোকে আমি কার কাছে রেখে যাব বল? তার উপর কৃতিক ভাইয়া মানুষটা সুবিধার না। অরু মৃদু হেসে অনুকে আশ্বাস দিয়ে বলে, আমি কি আর ছোট আছি রে আপা?
আমি ঠিক সব পরিস্থিতি ম্যানেজ করে নেব, তুই দেখিস। তাছাড়া এতগুলো বছর পর তিনি নিশ্চয়ই আগের মতো নেই, হতে পারে এতদিনে বিয়েশাদি করে আমাদের জন্য বিদেশিনী ভাবি রেডি করে রেখেছে। অনু অরুকে জড়িয়ে ধরে ওর গালে আলতো চুমু খেয়ে বলে, সরি সোনা। জানিস আমার অনেক খুশি লেগেছিল যখন মেইলগুলো দেখছিলাম, কিন্তু রাগটা তখনই হয় যখন ভাবলাম এই মেইল এক সপ্তাহ পর পেলে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে যেত, আমাদের মাকে আরও ভুগতে হতো। অরু মুখ কালো করে মাথা নুইয়ে বলে, তুই না আপা, আমিই তো খামখেয়ালি করে কিছুই চেক করতাম না। আমাকে ক্ষমা করে দে প্লিজ। হ্যাঁ দেব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এখন এই মুহূর্তে আমার সাথে মার্কেটে যাবি, অনেক প্রয়োজনীয় শপিং করতে হবে, এই সপ্তাহেই ফ্লাইট। অরু নিজের হাতের বাঁধন শক্ত করে অনুর গলা জড়িয়ে ধরে খিলখিলিয়ে হেসে উঠে বলে, আপা, আই লাভ শপিং, কতদিন নতুন জিনিসের গন্ধ পাই না। তারপর আনমনেই বলে, এবার আমি নিখিল ভাইকে ঠিক খুঁজে বের করব। আজ রোববার, প্রতিদিনের মতো আজও পরন্ত বিকেলে তির্যক সূর্য কিরণ হানা দিয়েছে খোলা আঙিনার ন্যায় মহলের বিস্তার ছাদ জুড়ে। বসন্তের দক্ষিণা বাতাসে পতপত করে উড়ছে রশিতে শুকাতে দেওয়া সারি সারি জামাকাপড়। সেগুলোই নিতে এসেছে অরু। তবে ছাদে পা রাখতেই মনটা কেমন উদাসীন হয়ে গেল ওর। পায়ে পায়ে এগিয়ে গিয়ে বসে পড়ল শ্যাওলা পড়া চ্যাপ্টা রেলিংয়ের উপর। বসার দরুন হাঁটু অবধি খোলা চুলগুলো ধুলো ময়লা জমা মেঝেতে গিয়ে ঠেকল। গোধূলি বেলার মেঘ ভেজা বাতাসের তালে তালে হাঁপড়ে একটা চাপা নিঃশ্বাস বেরিয়ে এলো ওর বুক চিরে। আজমেরি শেখকে ইতিমধ্যে এমার্জেন্সি ফ্লাইটে তুলে দিয়ে এসেছে ওরা দুবোন, ওদের ফ্লাইট রাতে। আর কয়েক মুহূর্ত মাত্র তারপর এই মহল, বাগান বিলাসে ঘেরা বিশাল বাড়ি, বাড়ির পেছনের সুপারি বাগান, সামনের বিশাল গেইট সব কিছু মানবশূন্য হয়ে পড়বে। প্রিয় ক্যাম্পাস, প্রিয় বান্ধবী, আর সবচেয়ে প্রিয় নিখিল ভাই, সবাইকে ছেড়ে বহুদূরে পাড়ি জমাবে অরু। অচেনা দেশে সব অচেনা মানুষের ভিড়ে সাদামাটা বাঙালি অরুর জন্য কি অপেক্ষা করছে কে জানে। কেবল ভরসা একটাই, মায়ের সুস্থতা, আর মন গহীনের অয়াচিত এক অদম্য ইচ্ছা, নিখিল ভাইকে খুঁজে বের করা। অরু জানে কাজটা এতটাও সহজ নয়, তবে ও চেষ্টা করবে। পৃথিবীটা তো গোলকার, তার উপর একই দেশে থাকবে ওরা, ইন্টারনেটের যুগে অতটাও কষ্টকর হবে না ব্যাপারটা, ভাবতেই বিষণ্ণ মুখে এক চিলতে হাসি ফুটে উঠল অরুর। আমি আসছি নিখিল ভাই, ঠিক খুঁজে বের করে নেব আপনাকে। অরুর দিবাস্বপ্নতে টান পড়ে নিচ থেকে অনুর বাজ খায় আওয়াজে। কিরে অরু, হাওয়া হয়ে গেলি নাকি? নিচে নাম, নয়তো আমি ব্যাগ গুছিয়ে এয়ারপোর্ট চললাম। টাইম ফ্লাইস, ইয়েস ইট ইজ। এই যেমন ২৪ ঘণ্টা আগেও অরু পুরান ঢাকার নাম করা বাড়ি কৃতিক কুঞ্জের ছাদের কোণে দাঁড়িয়ে ঝিরঝির হাওয়া খাচ্ছিল। আর এখন এই মুহূর্তে মোটা পশমি লেদার জ্যাকেট পরেও হুহু বাতাসে থরথর করে শীতে কাঁপছে। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে কাঁপাকাঁপি একটু কমেছে দুবোনের, তবে লম্বা জার্নিতে বড্ড কাহিল হয়ে গিয়েছে শরীরটা। অনুর চেয়েও অরুর অবস্থা ব্যক্তিক, কারণ পুরো ফ্লাইটে কিচ্ছু খেতে পারেনি ও। অরুর যে মারাত্মক রকমের ফ্লাইট ফোবিয়া আছে সেটা এই প্রথমবারই জানল অনু। ভাগ্যিস কোম্পানি থেকে গাড়ি পাঠিয়ে ওদেরকে পিক করা হয়েছে, নয়তো এই অচেনা শহরে অরুকে নিয়ে নির্ঘাত বিপদে পড়তে হতো অনুর। অনু অরুকে নিয়ে দুশ্চিন্তা করলেও অরুর মনে অন্য কিছু চলছিল। ও ভাবছে তিথি আর নীলিমার কথা, সেদিন অয়াচিত কিছু কথা মুখ ফুটে বলে দেবার পর আর মুখোমুখি হয়নি ওদের। নিজের আত্মগ্লানি ওকে আটকে রেখেছিল, যাদের সামনে সবসময় নিজের নির্ভীক ব্যক্তিত্বটা ধারণ করে এসেছে সবসময় তারাই কিনা ওকে নিচু চোখে দেখবে, ফ্রড ভাববে। এসব ভাবতেই লজ্জায় চোখ মুখ বুজে আসে অরুর। যার জের ধরে এত দূর চলে এসেছে, তবুও নিজের বান্ধবীদের একটাবার জানায়নি পর্যন্ত, বরং অরুর মনে হচ্ছিল দেশ ছেড়ে চলে গেলেই ভালো হবে, তিথি আর নীলিমার মুখোমুখি হতে হবে না আর। ও বেঁচে যাবে। সান ফ্রান্সিসকোর শহুরে পরিবেশ ছাড়িয়ে আরও প্রায় ঘণ্টা খানিক গাড়ি চলল। নির্জন হাইওয়ে রাস্তায় মাঝে মধ্যে দু-একটা প্রাইভেট কার ছাড়া আর কিছুই চোখে পড়ল না ওদের। কিছু দূর পর পর রাস্তার কোল ঘেঁষে দু-একটা ওয়ালমার্ট আর ম্যাকডোনাল্ডস এর ক্যাফেটেরিয়া দেখা গেল, তবে সেগুলো ও জনমানবশূন্য। এছাড়া রাস্তার দুপাশে যা চোখে পড়ে তা হল উঁচু নিচু পাহাড় আর সারি সারি উইল্ড মিল। তবে চারিদিকের পরিবেশ প্রাণ জুড়িয়ে দেবার মতোই সুন্দর। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলো পরিষ্কার তকতকে দেখে মনে হচ্ছে আজই পিচ ঢালা হয়েছে এতে। অথচ বাংলাদেশ হলে মানুষের গিজগিজ আর ময়লা আবর্জনায় রাস্তার মুখখানা পর্যন্ত দেখার উপায় নেই। যেতে যেতেই অরু বোধ করল এদেশের মানুষ যতটা শৌখিন ঠিক ততটাই পরিশ্রমী। আসলে এখানে অরুর কোনো দোষ নেই, প্রথম পরিচিতিতে মানুষের ভালো দিকগুলোই বেশি নজরে আসে।
অপেক্ষার অবসান ঘটিয়ে একটা ছোটমোটো ডুপ্লেক্স বাড়ির সামনে গিয়ে থামল গাড়িটা। এতক্ষণ সব কিছু ঠিকঠাক লাগলেও হুট করেই নার্ভাস লাগতে শুরু করেছে অরুর, হাত পাগুলো যেন অবশ হয়ে এসেছে, সেই সাথে বমিবমি ভাব। মনে হচ্ছে কিছু একটা গলায় আটকে আছে। কিছুক্ষণ বাড়িটার দিকে তাকিয়ে কাটিয়ে দিল ও। ততক্ষণে অনু নেমে ওপাশ থেকে বারবার তাড়া দিচ্ছে। কি হলো নাম, তোকে রেখে আমি হসপিটালে যাব, ইমার্জেন্সি কল এসেছে। গাড়ির সাউন্ড প্রুফ কাজ গলিয়ে সে কথা অরুর কানে গেল না, ও আস্তে ধীরে সময় নিয়ে নামল। বাইরে প্রচণ্ড বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টিতে ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। অরু নামলে ড্রাইভার মতো লোকটা একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, দিস ইজ হাউস পাসওয়ার্ড। অরু মাথা কাত করে কার্ডটা নিল। অনু এগিয়ে এসে অরুকে বলল, তাড়াতাড়ি চল, জমে যাব নইলে। অরু এখনও নিশ্চুপ, শুধু উপর নিচ মাথা নাড়িয়ে সায় জানাল। কিন্তু অনুর আর বাড়ির ভেতরে ঢোকা হলো না। তার আগেই ওর ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে অনু কি বলল সেসব কিছুই কানে যায়নি অরুর। তবে তার পরপরই ওর শরীর জমে হিম হয়ে গিয়েছে। বাইরের খারাপ ওয়েদার এই শীতলতার কাছে কিছুই নয়। কারণ এবার ওর শরীর নয়, বরং কলিজা জমে এসেছে। একটু আগে ফোনে কথা শেষ করে অনু এসে জানায়, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে অরু, অনেক ফর্মালিটিস বাকি, আর সব কাগজপত্র আমার ব্যাগে, এগুলো না পূরণ করলে ওরা মাকে ভর্তি করাতে পারবে না, মায়ের শরীর আরও খারাপ হয়ে যাবে। তুই পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে বিশ্রাম কর, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব। অরু চমকায়, হকচকিয়ে বলে, না না, আমি একা একা ভেতরে যেতে পারবো না, যদি কেউ থাকে তার চেয়ে বরং আমি তোর সাথে যাব। পাগলামি করিস না অরু, বাইরের অবস্থা দেখেছিস? আমি সিওর রাত হলে ঝড় আসবে, তাছাড়া তুই না বলেছিস আমার কথা শুনবি। অরু ঠোঁট উল্টে কাদো কাদো হয়ে বলে, আমার ভয় করছে আপা, যদি ভেতরে কেউ থাকে। আমি যতদূর জানি কেউ বাড়িতে নেই, নয়তো ড্রাইভার পাসওয়ার্ড দিত না, আর যদি থেকেও থাকে তুই নিজের পরিচয় দিবি, কোনো বোকামি করিস না, কেমন? অরু ঘাড় কাত করে সায় জানাল। অনু পুনরায় গাড়িতে উঠে পড়ে, যেতে যেতে বলে, সাবধানে থাকবি, প্রয়োজন হলে ফোন করবি। কিভাবে ফোন করব, আমার কাছে তো সিম কার্ডই নেই। মাথা নিচু করে বিড়বিড়িয়ে কথাটা বলল অরু। অচেনা দেশ, অচেনা শহর, অচেনা একটা বাড়ি, এখন আপাও চলে গেল, এর চেয়ে অসহায় বোধ হয় এই 18 বছরের জীবনে আর কোনোদিন লাগেনি অরুর।